আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অধ্যায়ের প্রথম ক্লাস করব। এই অধ্যায়টা দুইটা বইতে আছে। এক হলো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইতে আছে, আর দুই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামে একটা বই আছে। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার 7 আর ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বইয়ের চ্যাপ্টার 1। এই অধ্যায় থেকে প্রতি বছরই 10 নম্বর আসে। অধ্যায়টা একটু কঠিন, কিন্তু আপনার করতে হবে, কারণ আপনারা যে সাবজেক্টে পড়তেছেন এই সাবজেক্টে অপশন থাকে না। আপনার 5টা অঙ্ক যদি দিতে চান, তাহলে এই চ্যাপ্টার থেকে যদি অঙ্ক আসে তাহলে আপনাকে এই অঙ্কটা আনসার করতে হবে। অঙ্ক তো বেশি থাকে না। আর আমি একটা টেকনিক শিখিয়ে দিব, যে টেকনিক ব্যবহার করে আপনারা এই অধ্যায়ের অঙ্কগুলো সহজে আয়ত্তে নিয়ে আসতে পারবেন। এই বইতে যতগুলো অধ্যায় আছে সবগুলোই করতে হবে কম বেশি, যেহেতু প্রশ্ন আগের মতো হয় না। থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের গত বছরের প্রশ্ন খুবই কঠিন হয়েছে, যার ফলে যারা বেছে বেছে চ্যাপ্টার করছে, বেছে বেছে অঙ্ক করছে, তাদের জন্য কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করা খুব কঠিন হয়ে গেছে। এই বছর তো আরো কঠিন হওয়ার সম্ভাবনা আছে, যার ফলে সবই শিখতে হবে। পরীক্ষার আগে শর্ট সাজেশন বা সাজেশন দেওয়া হবে, কিন্তু এখন আপাতত সবই করতে হবে। আপনার কাছে যদি এই চ্যাপ্টার কঠিন লাগে, তো এই চ্যাপ্টার বাদ দিতে পারেন আপনার ইচ্ছা হলে। বাদ দিয়ে অন্য সব চ্যাপ্টারের ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে দেখেও বাসায় পড়তে পারবেন। ক্লাস শুরু হওয়ার আগে আমি বেসিক কিছু আলোচনা করে নিতে চাচ্ছি। বেসিক আলোচনা না শুনলেও আপনি কিন্তু পরীক্ষা হলে অঙ্ক মিলাতে পারবেন। তারপর জানা দরকার যে কেন আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অঙ্কগুলো কেন করি। ক্যাপিটাল, যেহেতু আপনারা বিবিএতে পড়েন, ক্যাপিটাল তো মূলধন সম্পর্কে ধারণা আছে। মূলধনটা দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো চলতি মূলধন, ওয়ার্কিং ক্যাপিটাল। আরেকটা হলো স্থায়ী, ফিক্সড, স্থায়ী মূলধন। যেমন আমি বাস্তবে বুঝাই, আপনি যদি একটা দোকান দিতে চান বা একটা কারখানা দিতে চান, শর্টকাট একটা দোকানে দিতে চাচ্ছেন, ফটোকপি, কাগজ কলমের দোকান ধরে নিন, তাহলে দুই ধরনের মূলধন লাগবে। ধরেন এই ফটোকপি মেশিন, দোকানের যে সিকিউরিটি, আসবাবপত্র বানাতে হয়তো বা আপনার 5 লাখ টাকা লাগতেছে। এই টাকাটা ছাড়া কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না, এটা ফিক্সড। এটা আপনার লাগবে, এটা ছাড়া আপনাকে ব্যবসা করা যাবে না। এখন 5 লাখ টাকা বাবার কাছে নিলেন, নিয়ে ব্যবসা কি শুরু করতে পারবেন? না। 5 লক্ষ টাকা আপনি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন না, কারণ 5 লক্ষ টাকা দিয়ে মেশিন কিনলেন, আসবাবপত্র বানাইলেন, দোকান সাজালেন, কিন্তু যদি মাল না থাকে তাহলে কি মেশিন চালাতে পারবেন? পারবেন না। দোকানের মেশিনটা চালানোর জন্য আপনার দোকানে কিছু কাগজ কিনতে হবে, অর্থাৎ ইনভেন্টরি, মজুদ মাল বা র মেটেরিয়াল, কাগজ কলম, কালি, কালি কিনতে হবে, কাগজ কিনতে হবে। তারপরে আপনার এই দোকানটা, এই মালগুলো প্রসেস করার জন্য একজন লেবার, লোক লাগবে, তার বেতনের ব্যবস্থা করতে হবে মাস শেষে। ওই টাকাটা আপনার হাতে নিয়ে বসতে হবে। অথবা আপনি ছোট একটা মনে হয় দোকান দিচ্ছেন, ক্যাশ বাক্সে তো কিছু না কিছু টাকা লাগবে। আবার কিছু টাকা আপনি মানুষকে ইয়ে করবেন, ধারে বিক্রি করবেন। ধারে বিক্রি করলে কি হবে? ধারে বিক্রি করলে তার কাছে টাকা যায় আটকা পড়বে, 10-20 হাজার টাকা আটকে গেল। ব্যবসা করতে হলে ধারে কিছু বেচতেই হবে, আপনার বিক্রি করতে হবে। এইটাও কিন্তু আপনার টাকা এখানেও বিনিয়োগ করতে হইতেছে, আপনার দেনাদারের পিছনে বিনিয়োগ করতে হইতেছে, ক্যাশ বাক্সে কিছু টাকা রাখতে হইতেছে, কিছু মজুদ মাল রাখতে হইতেছে। এরকম কিছু আপনার টাকা, প্রতিদিন কাজ করার জন্য কিছু টাকা দরকার। এই টাকাগুলো আবার কিন্তু ফেরত আসবে। ধরেন এখানে ধরেন 1 লাখ টাকা আপনি নিলেন এক অতিরিক্ত, এই টাকা দিয়ে কিন্তু আপনি ব্যবসা করবেন। এই 5 লাখ দিয়ে ব্যবসা হবে না, এই 1 লাখ দিয়ে ব্যবসা হবে। প্রতি মাসে এই 1 লাখ টাকা খরচ করবেন, খরচ করে 2 লাখ টাকার মাল বিক্রি করবেন। পরে 2 লাখ টাকা থেকে আপনার লাভ রাখবেন, লাভ খাবেন। আবার এই 2 লাখ থেকে এই 1 লাখ আবার ফেরত দিবেন, এই 1 লাখ টাকার কাগজ কলম সব কিনবেন। আবার এই 1 লাখ টাকার মাল 2 লাখ বিক্রি করবেন বা 1.5 লাখ বিক্রি করবেন, ওই লাভটা আপনি খেয়ে ফেলবেন। আবার 1 লাখ, এই টাকাটা, এই 1 লাখ টাকা খালি চক্র আকারে ঘুরতে থাকবে। এইটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল। ব্যবসা চালাতে হলে যে এই মূলধনটা লাগে। এখন এই মূলধনটা কত লাগতে পারে আন্দাজিত বলা যাবে না, যে 1 লাখ হইলে হলো, 2 লাখ হইলো। এটার হিসাব করা একটা প্রসেস আছে। প্রসেসটা কি? প্রসেসটা হলো এরকম:
ওয়ার্কিং ক্যাপিটাল বের করার জন্য কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটি। কিছু যেমন আমি সহজে উদাহরণ দেখি, একজন লোক আসছে, বলতেছে ভাই আমাকে 10,000 টাকার মাল দেন, আমি 1 মাস পরে দিতেছি। 10,000 কিন্তু আপনার আটকে গেল, 1 মাস পরে সে টাকা দিবে। আপনার 10,000 আটকে গেছে, আপনিও কিন্তু মানুষের টাকা আটকে রাখতে পারেন। আপনি কাগজের দোকানে যাই বললেন, ভাই আমি টাকা মাল নিব, আপনি আমাকে 5,000 টাকার মাল দেন, আমি আপনার এই 5,000 টাকা ফেরত দিব 1 মাস পরে বা 2 মাস পরে। তখন কিন্তু এই টাকার কিন্তু আপনার 2 মাসের মাঝে এই টাকা আপনার দিতে হইতেছে না, এই টাকা আপনি আটকে রাখতেছেন কিছুদিন সময়। আবার এই টাকাটা আপনার 10,000 টাকা আটকে আছে আরেক জায়গায় 1 মাসের জন্য। তো এই মেয়াদ গুলোতেও আমাকে একটু হিসাব করে দেখতে হবে যে কোনটা কতদিনের জন্য আটকে আছে, সেটা গবেষণা করে আমার সামনে 1 বছরের জন্য বা 1 মাসের জন্য বা 3 মাসের জন্য বা 6 মাসের জন্য কত টাকা প্রয়োজন হতে পারে, সেটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। অঙ্কের মাধ্যমে সেটা বের করার জন্য এত কিছু যা বললাম এগুলো জানার দরকার নেই। শুধু যদি আপনি এই ছকটা মুখস্থ করেন যে না আমি এত কিছু জানতে পারি না, আমি একটা ছক মুখস্থ করবো আর 10 নাম্বার পাইতে চাই, তাহলেই হবে। ছক কই? ছক তো দেওয়া ছিল, উপরে দেওয়া আছে নাকি? এই সেটা নাই, দাঁড়ান বের করতেছি। আপনাদের কিন্তু পোস্ট যখন করছি এখানে শীটটা আছে, একটা ছক আছে, এই যে ছক। এই ছকে এই যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলো থেকে এই দায়গুলো বাদ দিয়ে দিলেই আমার ওয়ার্কিং ক্যাপিটালের অঙ্ক শেষ। এই আইটেম গুলাই আছে এখানে, A to Z লেখা আছে। এই ছকটা ভালো করে পড়লেই হয়ে যাবে। আর এই ছকের অঙ্কগুলা কিভাবে করতে হবে ক্লাসে আমি শিখিয়ে দিব, আপনার এখান থেকে মুখস্থ করতে হবে না, অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে। কয় ধরনের সম্পদ আছে, কয় ধরনের দায় আছে ওখানে লেখা আছে। এখন আমরা একটা অঙ্ক করি, তাহলে বাস্তবে এটা বুঝতে পারবো। প্রবলেম 1-এ বলতেছে বৃষ্টি লিমিটেড কোম্পানি provides the following particular to determine the required amount of working capital of a company. বৃষ্টি বলতেছে বৃষ্টি লিমিটেড একটা কোম্পানি আছে, তাদের ওয়ার্কিং ক্যাপিটাল টাকা কত লাগবে বছরে সেটা জানতে চাইছে। সে কিছু তথ্য দিচ্ছে, তার র মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ওভারহেড এই ধরনের খরচ হয় 17 টাকা খরচ হয় টোটাল। এইগুলো আপনাকে লিখে রাখতে হবে। এটা হলো কস্ট পার ইউনিট দেওয়া আছে প্রশ্ন। আমি একটা এই সাইড দিয়ে ওয়ার্কিং এর হিসাবে লিখে রাখলাম, পিইউসি পার ইউনিট কস্ট। ম্যাটেরিয়াল, র মেটেরিয়াল লাগতেছে 8 টাকা, তারপরে হলো ডিরেক্ট লেবার লাগতেছে হলো 3 টাকা, ওভারহেড লাগতেছে হলো 6 টাকা। 17 টাকা খরচ করে 3 টাকা লাভ করে 20 টাকা বিক্রি করে, এই তথ্য প্রথমে দেওয়া আছে। পরে তারা বলতেছে এই যে র মেটেরিয়াল যে আমি কিনে আনি, দ্য র মেটেরিয়াল আর ইন স্টক ইন এভারেজ 1 মান্থ, এই যে মালগুলো যে আমি কিনে আনি 8 টাকা করে, এইগুলা 1 মাস আমার গুদামে পড়ে থাকে। 1 মাস ফেলে রাখি, কারণ কি মাল তো বানাইতে সময় লাগে না, 1 মাস আমার স্টকে পড়ে। তার মানে এটা সময়ের জন্য সময়কে আমরা সিপি ক্রেডিট পিরিয়ড দ্বারা প্রকাশ করি, সিপি। 2 নম্বরে আমরা সিপি ক্রেডিট পিরিয়ড, র মেটেরিয়ালের সময় লাগে 1 মাস। এরপর বলছে ম্যাটেরিয়াল আর ইন প্রসেস অন দ্য অ্যান এভারেজ হাফ মান্থ, এই মালগুলো আনার পরে এই মাল বিক্রি করতে পারি না, এই কাঁচা মালগুলোকে ঠিকঠাক করে, যেমন ধরেন গার্মেন্টস দিচ্ছেন, একটা গার্মেন্টসে কাপড় বানাতে হয় না, কাপড় কিনে আনছেন, কাপড় তো সেলাই করতে হবে, সেলাই করতে সময় লাগে কত মাস? আধা মাস। এটাকে বলে ওয়ার্ক ইন প্রসেস, ওয়ার্ক ইন প্রসেস হাফ মান্থ। এরপরে তারা বলছে ফিনিশ গুডস আর ইন স্টক অন এভারেজ 1 মান্থ, মালগুলো বানানোর সাথে সাথে তো মানুষ কিনে নিয়ে যায় না, এই মালগুলো আমি দোকানে রেখে দিই
রাখার পরে আস্তে আস্তে বিক্রি হয়, 1 মাস লাগে সেই মালগুলো বিক্রি হতে, ফিনিশ গুডস 1 মাস সময় লাগে। ক্রেডিট অ্যালাউ বাই সাপ্লায়ার অফ গুডস ইজ 1 মান্থ। বলতেছে যাদের কাছে কিনে নিয়ে আসি সাপ্লায়ার, ওনারা 1 মাস পরে টাকাটা নেয় আমার কাছে, আমাকে 1 মাস সময় দেয়। এবং ক্রেডিট অ্যালাউ টু ডেপ্টর্স, যাদেরকে বিক্রি করি তাদেরকে আমি 2 মাস সময় দিই টাকাটা ফেরত দিতে। পাওনাদাররা আমাকে 1 মাস সময় দেয়, আমি দেনাদারকে সময় দিই 2 মাস যে টাকাটা ফেরত দেওয়ার জন্য। লেগ ইন পেমেন্ট, লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস ইজ 1.5 উইক। তারা বলতেছে মজুরি যে দিই, মজুরি দিনেটা দিনে দিই না, 1 সপ্তাহ এবং আর কি আধা সপ্তাহ, 1.5 সপ্তাহ, টোটাল 1.5 মানে 1.5 সপ্তাহ। 1.5 সপ্তাহ পরে পরে একবার মজুরি দিই। 1.5 সপ্তাহ। তারপর লেগ ইন পেমেন্ট অফ ওভারহেড 1 মান্থ। আমাদের যেখানে ওভারহেড বাবদ মানুষ টাকা পায় তাদেরকে 1 মাস পর পর আমি টাকাটা দিই। অন্যান্য যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, বাড়ি ভাড়া, এইগুলো আমরা 1 মাস পর পর দিই। 1/4 অফ আউটপুট ইজ সোল্ড এগেনস্ট ক্যাশ। যা যা বিক্রি হয় এর মাঝে 4/1 আমি নগদে বিক্রি করি, ক্যাশ সেলস করি 4/1। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড এক্সপেক্টেড টু বি 2,500। আমাদের হাতে কাজ চালানোর জন্য 2,500 টাকা জমা থাকে সবসময়। এরপর বলছে অ্যানুয়াল প্রোডাকশন ইজ এক্সপেক্টেড টু বি 1,04,000 ইউনিট। 1 বছরে 1,04,000 মাল বানাই। আর একটা তথ্য বাদ পড়ে গেছে, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট 1,04,000। সম্পূর্ণ প্রশ্নে যা যা পাইলাম এটা আমি বোর্ডে লিখে ফেলছি। আপনিও কি করবেন, খাতায় এই তথ্যগুলো লিখে ফেলবেন। ওয়ার্কিং 1, ওয়ার্কিং 2 লিখে এভাবে, ওয়ার্কিং 3 এগুলো লিখে ফেলবেন। যেমন এটা আমরা ওয়ার্কিং 1, এটা ওয়ার্কিং 2, এটা আমাদের ওয়ার্কিং 3। কি 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 ওয়ার্কিং কি কি পাইলাম প্রথমে বুঝতে পারলাম। আমরা সবার শেষে এটা লিখছিল যে আমি 1 বছরে 1,04,000 মাল বানাই, এটাকে বলা হয় অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, সংক্ষেপে লেখা হয়। এবং একটা মাল বানানোর জন্য কি কি খরচ পড়ে পার ইউনিট কস্ট, প্রতিটা ইউনিট কস্ট, এই এই খরচগুলো পরে প্রশ্নে দেওয়া আছে। এবং এই খরচগুলোর মেয়াদ কতদিন, এখানে একটা মেয়াদও লেখা আছে। আমি কিন্তু এগুলো বাংলায় লিখে দিয়েছি, র মেটেরিয়াল কি, ওয়ার্কিং প্রসেস জিনিসটা কি, ফিনিশ গুডস, এগুলো বাংলায় শব্দ অর্থগুলো বলে দিচ্ছি। কিন্তু আপনার এই বাংলা অর্থ না বুঝলেও চলবে, শুধু প্রশ্ন থেকে দেখবেন র মেটেরিয়ালের টাইম কতদিন, ওয়ার্কিং প্রসেসের টাইম কতদিন, ফিনিশ গুডস এর টাইম কতদিন, ক্রেডিটর ডেবিটরস এর টাইম কতদিন, এখানে লিখে রাখবেন কত দিন কত মাস, শুধু লিখবেন। লিখার পরে এইটার আলোকে কিভাবে অঙ্কটা করতে হয় এখানে শিখবেন। প্রশ্নে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট করতে বললে আপনাকে এরকম ঘর করতে হবে। উপরে প্রতিষ্ঠানের নামটা এগুলা লিখতে হবে, এগুলা আপনারা জানেন, এগুলা নিয়ে আর আমি সময় নষ্ট করতেছি না। উপরে কি লিখতে হবে বইয়ে দেওয়া আছে। প্রতিষ্ঠানের নাম বৃষ্টি লিমিটেড, স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, ডিটেলস বা পার্টিকুলার। এখানে এখানে হলো ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশনের, আর এখানে হবে টাকা। ক্যালকুলেশনটা কি, একটা সূত্রটা এরকম, APU ইন্টু CP ইন্টু PUC বাই, এখানে মেয়াদ সময়, টাইম, 1 বছর। 1 বছরকে কিভাবে প্রকাশ করা যায়, 1 বছরকে 1 ইয়ারকে আমরা 3 ভাবে প্রকাশ করতে পারি। 12 মান্থ, 1 বছর নয় 12 মাস, 52 সপ্তাহ।
অথবা 360 দিন। এই 3 ভাবে আমি প্রকাশ করতে পারি 1 বছরকে। এখন আমি কিভাবে বুঝবো 12 মাস দিয়ে অঙ্কটা করবো না 12 সপ্তাহ দিয়ে করবো নাকি দিন দিয়ে করবো? এই জায়গায় সময়গুলো দেখবো। এখানে সব মান্থ, এই যে মান্থ 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 মান্থ, এই যে একটা মান্থ, কিন্তু একটা আছে উইক। সবগুলো মান্থ, একটা আছে উইক। মান্থ সবগুলো, একটা উইক। যদি সর্বনিম্ন আরেকটা আছে ডে ধরেন, এই 3টা অপশনের মাঝে, এই 3টা অপশনের মাঝে প্রশ্নে কখনো যদি ডে দেওয়া থাকে তাহলে ডে দিয়ে অঙ্ক করতে হবে। এই কথাগুলো বলার পর ডে দেওয়া থাকলে ডে দিয়ে অঙ্ক করতে হবে। 3টা কথাই দেওয়া আছে প্রশ্নে, এই জায়গায় 3টা শব্দ দেওয়া আছে। 3টা শব্দ যদি দেওয়া থাকে তার ডে দিয়ে করতে হবে। ধরেন প্রশ্নে 3টা শব্দ দেওয়া আছে, ডে দিয়ে করতে হবে। তাহলে প্রশ্নে ধরেন 2টা শব্দ দেওয়া আছে, মান্থ এবং উইক, তাহলে উইক দিয়ে অঙ্কটা করতে হবে। যেমন এই অঙ্কে কি মান্থ এবং উইক 2টা শব্দ দেওয়া আছে মেয়াদের ক্ষেত্রে, উইক দিয়ে অঙ্ক করতে হবে। কত উইকে 1 বছর হয়? 52। এখানে 52 লিখলেন। প্রশ্নে যদি শুধু মান্থ লেখা থাকে, এখানে যদি সব মান্থ লেখা থাকতো তাহলে মাস দিয়ে অঙ্কটা করতে হতো। এখানে 52 জায়গায় 12 লিখতেন। এই বিষয় নিয়ে আরো আলোচনা হবে সামনের ক্লাসগুলো। আপাতত বুঝে রাখেন এখানে 52 দিতে হচ্ছে, যে উইক লেখার কারণে 52 সপ্তাহে 1 বছর উইক দিতে হচ্ছে। এই অঙ্কটা করতে একটু সময় লাগবে। প্রথম দিন যদি অঙ্কটা বুঝে যান 100%, আর একা একাই এই অধ্যায়ের আপনি 100% না হলেও 90% অঙ্ক আপনি পারবেন আজকের অঙ্কটা যদি বুঝেন। সময় লাগতেছে, সময় লাগবে, কারণ আমি এক অঙ্ক দিয়েই সব বুঝে দিই। পরবর্তী লিখবেন হলো কারেন্ট অ্যাসেটস। চলতি সম্পদ, চলতি সম্পদ আপনার মুখস্থ করতে হবে না। 5-6টা চলতি সম্পদ সাধারণত হয়। এর মাঝে 1 নাম্বার হলো ক্যাশ, ক্যাশ ইন হ্যান্ড, নগদ টাকা। প্রশ্নে দেওয়া আছে 9 নাম্বার অপশনে। 2 নাম্বার সম্পদের নাম হলো র মেটেরিয়াল, মজুদ মাল। মজুদ মালের জন্য এই সূত্রটা ব্যবহার করতে হবে। সূত্রের মাঝে কি আছে? নিচে 52 আছে, 52 লিখলাম। অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট এই যে দেখেন দেওয়া আছে 104,444। সিপি, সিপি র মেটেরিয়ালের, যে র মেটেরিয়ালের সিপির মান দেওয়া আছে 1। পিইউসি, পিইউসি র মেটেরিয়ালের জন্য পিইউসি দেওয়া আছে 8। সাইন্টিফিক ক্যালকুলেটর নিব, এটা 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 গুণ করবো 52 দিয়ে ভাগ দিব, আনসার চলে আসবে 64,000। আবার বলতেছি কিভাবে করলাম। প্রথমে র মেটেরিয়াল আনতে হবে আপনাকে, ক্যাশ আনলাম, এরপর র মেটেরিয়াল আনতে হবে। র মেটেরিয়ালের জন্য এই সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রের নিচে 52 আছে, 52 লিখলাম। আর এপিইউ, এপিইউ এর মান 1,04,000 টাকা। কোথায় আছে? এই যে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট। সিপি ক্রেডিট পিরিয়ড, মেয়াদ, র মেটেরিয়ালের জন্য মেয়াদ আছে 1 মাস। এখানে 1 লিখতে পারি, তো 1 মাস তো লিখতে পারবো না, 52 যেহেতু লিখছি 4 উইক। আমরা সবাইকে উইক বানায় ফেলবো, যেহেতু 52 দিছি নিচে, তাহলে এখানে লিখবো 4। 1 মাস মানে 4 সপ্তাহ, আধা মাস মানে 2 সপ্তাহ, 1 মাস মানে 4 সপ্তাহ, 1 মাস মানে 4 সপ্তাহ, 2 মাস মানে 8 সপ্তাহ, 1.5 উইকই তো আছে, 1 মাস মানে 4 সপ্তাহ। আমাকে কি করতে হবে? যদি উইকে অঙ্ক করি তাহলে এইগুলাকে মান্থকে উইক বানায় নিতে হবে। হ্যাঁ, এই শব্দটা, এই শব্দটা ব্যবহার করে এটা আমি করলাম। র মেটেরিয়াল বের করতে হলে এই জিনিসটা এখান থেকে পাইলাম, 52 আগে থেকে ছিল, এই 4, এই যে এখানে সিপির মান দেওয়া আছে 4, আর পিইউসি একটা মালের খরচ এই জায়গায় দেওয়া আছে 8। এই 3 জায়গা থেকে 3টা জিনিস আইনা বসাই দিলাম, 3টা জিনিস। যে 52টা ভাগ, তো ভাগটা আমরা এখানে লিখি তাহলে সুবিধা হবে। ভাগ 52, 52 নিচেও লিখতে হবে, ওই সাইডে লিখতে হবে।
3 নাম্বার আইটেমের নাম ওয়ার্ক ইন প্রসেস। ওয়ার্কিং প্রসেসের জন্য এপিইউ সবার জন্য এটা, আর সবার জন্যই 52। যতগুলো আইটেম করব সবার জন্য 1,04,000 থাকবে আর 52 থাকবে। সময়টা ওয়ার্কিং প্রসেসের সময় হলো 2 সপ্তাহ, এখানে লিখবেন 2। এপিইউ পাইলাম, সিপি পাইলাম, 52 পাইলাম। পিইউসি একটা মালের জন্য ওয়ার্কিং প্রসেসের খরচ কত, এটা একটা ওয়ার্কিং করে নিতে হবে আপনাকে। ওয়ার্কিং 4, ওয়ার্কিং 4 বলতেছে আপনার ওয়ার্কিং প্রসেসের কস্ট পার ইউনিট বের করতে হবে। এটা ওয়ার্কিং করে নিতে হবে। নিয়ম হলো র মেটেরিয়ালের যে টাকাটা দেওয়া আছে এটার 100%, ডিরেক্ট লেবারের যে টাকাটা দেওয়া আছে এটার 50%, ওভারহেডের যে টাকাটা দেওয়া আছে এটার 50%। সেই হিসাবে টাকা আসতেছে 12 টাকা 50 পয়সা। এটা সূত্র আপনি নোট করে ফেলেন। ওয়ার্কিং প্রসেসের কস্ট পার ইউনিট বের করতে, পিইউসি বের করতে হইলে ওয়ার্কিং প্রসেস এর পিইউসি বের করার সূত্র এটা। এই সূত্রের মাধ্যমে এই টাকাটা আমি পাইলাম। সবগুলো গুণ করলাম, এটাতে ভাগ দিলাম, আনসার আসতেছে 50,000 টাকা। 4 নাম্বার সম্পদের নাম হলো ফিনিশ গুডস। যেটাই আমি করি না কেন 1,04,000 টাকা তো হবেই, আর পিছনে 52। ফিনিশ গুডস এর 1,04,000 ইউনিট তো এপিইউ হইলো সিপি। ফিনিশ গুডস এর সিপি কত, 1 মাস মানে 4 সপ্তাহ। 4 এই জায়গায় কস্ট পার ইউনিট জানি না আমরা। ফিনিশ গুডস এর কস্ট পার ইউনিট হলো এই টাকাগুলোর যোগফল, অর্থাৎ এই 50% এগুলো করতে হবে না। এই 8, 3, 6 এগুলোর যোগফল আর কি, এই অংশের যোগফল 8, 3, 6 যদি আপনি ওয়ার্কিং করে নিতে চান ফিনিশ গুডস এরটা। তৈরি পণ্যের জন্য টোটাল খরচ হলো 8, 3, 6 যা আসে 17 টাকা। এখানে লিখবো 17 টাকা, গুণ করলাম 136। এইটা আপনি লিখে নেন। আপনি কিভাবে নোট করবেন, ক্যাশ তো ক্যাশেই, র মেটেরিয়াল বের করতে হলে কোন কোন আইটেম গুলো আসে, র মেটেরিয়াল বের করতে হলে যে এখানে র মেটেরিয়ালের টাকা, র মেটেরিয়ালের মেয়াদ, আর এই জিনিসটা আসে। ডাব্লিউআইপির ক্ষেত্রে মেয়াদ তো এখান থেকে আসে, কিন্তু কস্ট পার ইউনিট সূত্রের মাধ্যমে বের করতে হয়। ফিনিশ গুডস এর এই কস্ট পার ইউনিট সূত্রের মাধ্যমে বের করতে হয়। 5 অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেটর্স। সময় অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেটর্স এর সময় দেওয়া আছে এখানে, এটা 2 মাস মানে 8 সপ্তাহ। 8 সপ্তাহ টাকার পরিমাণ বের করার জন্য সূত্র লিখে রাখেন। ওয়ার্কিং 6 অ্যাকাউন্ট রিসিভেবলের পিইউসি বের করার জন্য ফিনিশ গুডস এর যে টাকাটা প্লাস আদার কোনো কস্ট যদি থাকে, বা টোটাল কস্ট ফিনিশ অথবা টোটাল কস্ট। ফিনিশ গুডস এর সঙ্গে যদি আরো কোনো খরচ থাকে, যেমন এই 3টা খরচ ছাড়াও সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অন্যান্য এক্সপেন্স থাকতে পারে, সেই টাকাটা এখানে বসাতে হবে। তাহলে এই 17 টাকাই আসে। টোটাল কস্ট কত, 17। অর্থাৎ ম্যাক্সিমাম অঙ্কে ফিনিশ গুডস এর এই 17 টাকা আর এই টাকা ম্যাক্সিমাম অঙ্কে ঠিক থাকবে, একরকম থাকবে। সে ভাগ 52 এই পর্যন্ত সবকিছুই ঠিক ছিল, কিন্তু একটা শর্ত লাগাইছে ওরা। এইগুলা তো বিক্রি করলেন আপনি, টোটাল বিক্রয় বেরোলো। এখন তারা বলে দিছে, একটা অপশনে বলছিল 4/1 অংশ নগদে বিক্রি করা হয়, আর অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হয় ধারে বিক্রি করার ফলে।
4/1 যদি নগদে বিক্রি করা হয়, ধরেন আপনি 100 টাকা বিক্রি করলে 25 টাকা নগদে বিক্রি করেন, তো ধারে বিক্রি করেন কতটুকু? ধারে বিক্রি করেন হলো বাকি 3 অংশ, মানে 75%। এই যে প্রশ্নে এরকম লাইন যদি লেখা থাকে, এই যে কথাটা 1/4 of output is sold against cash, এই শব্দটার অর্থ 1/4 নগদে বিক্রি করে ফেলি আমরা। তাহলে তো আর দেনাদারের কাছে তো বাকিতে বিক্রি করি কতটুকু? 4/3 4/3 বাকিতে বিক্রি করা হয়। এই কথা লিখলে এই জিনিসটা আপনাকে একটা লেজ লাগাতে হবে, এটা আপনি নোট করেন। আমি বলতেছি না যে এই অঙ্ক একেবারে সহজ, আপনি পেরে ফেলবেন পরীক্ষা হলে, করতে করতে আপনি এটার এক্সপার্ট হয়ে যাবেন এবং এক চান্সে করে ফেলতে পারবেন, কোনো ঝামেলা থাকবে না। আপনার কাছে মনে হচ্ছে খুব কঠিন, একেবারে ইজি, আমি যেভাবে সাজাই দিচ্ছি প্রশ্ন পড়তে হইতেছে না, এই সাজানো দেখে দেখে কিন্তু অঙ্ক করে ফেলতেছেন, কোন আইটেম আনতে হবে মুখস্থ করতে হইতেছে না। এই সম্পদ এই 5টাই হয়, আর এছাড়া প্রিপেইড এক্সপেন্স নামে একটা সম্পদ থাকে, বা অগ্রিম খরচ। এই 5টা আর অগ্রিম খরচ, 6টা সম্পদ ছাড়া আর কোনো সম্পদ থাকে না। ওই 6টা না 5টা আসবে এখানে লেখা আছে কিন্তু, কোন এই যে র মেটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস, ডেপ্টরস, ক্যাশ, এই আইটেম গুলি সাধারণত থাকবে। আমি এবার সাইড দেয়াল এই প্রশ্ন থেকে দেখে দেখে উঠাইছি, মুখস্থ করার কিছু নাই। যোগ করলাম টোটাল এই টাকাটা, টোটাল কারেন্ট অ্যাসেটস, আমাদের টোটাল কারেন্ট অ্যাসেটস, এটা বেরিয়ে আসে। সূত্র শিখিয়েছিলাম কি, শুধু কারেন্ট অ্যাসেটস লিখলে হবে না, কারেন্ট লাইবিলিটি বাদ দিতে হবে। তাহলে কারেন্ট লাইবিলিটিস আপনাকে খুঁজে বের করতে হবে, খোঁজার কোনো প্রয়োজন নাই। প্রথমে ক্রেডিটর্স, 1,04,000 তো মাফ নাই, সবার জন্য 1,04,000 লিখতে হবে। সময়, ক্রেডিটর্স এর সময় হলো 4। ক্রেডিটর্স এর টাকার পরিমাণ আমি জানি না, নোট করেন। ক্রেডিটর্স এর পিইউসি মানে র মেটেরিয়ালের টাকা, কারণ বাকিতে মাল কেনার ফলেই তো এই লোকটার পাওনাদার সৃষ্টি হয়েছে, 8 টাকা করে মাল কিনছেন বলে তো এই লোক আপনাকে টাকা পায়। 52 তো সবার পিছনে আছে। 2, ওয়েজেস, 1,04,000 তো লিখতে হবে। ওয়েজেস হলো 1.5 সপ্তাহ, টাকার পরিমাণ, লেবার আর ওয়েজেস একই জিনিস। এরপর ওভারহেড, এই যে ওভারহেড, 1 মাস মানে 4 সপ্তাহ। ওভারহেড টাকা এই যে দেখেন 6 টাকা দেওয়া আছে। যোগ করলাম, টোটাল কারেন্ট লাইবিলিটি চলে আসলো। টোটাল কারেন্ট লাইবিলিটি বাদ দিলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল, এই টাকা থেকে এই টাকাটা বাদ দিলাম। 3,35,500 মনে হয়, 3,35,500 শেষ। আমাদের অঙ্ক এখানে শেষ। অঙ্কটা যেহেতু আপনার জন্য নতুন, আজকে প্রথম করছেন, অথবা অনেকের কাছে পুরাতন হইতে পারে, যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছেন,
থার্ড ইয়ারে পড়ছেন, ফোর্থ ইয়ারও আছে এটা। কিন্তু আগের টিচারও আপনাকে পড়াইছে, প্রশ্নগুলো বারবার পড়তে হয়, কিন্তু এখানে একবার যদি এভাবে নোট করে নেন, ওয়ার্কিং করে নেন, তাহলে আর প্রশ্ন থেকে খুঁজে খুঁজে বারবার বের করতে হবে না, এখান থেকে দেখে দেখে এগুলো করে ফেলতে পারবেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন করতে পারবেন। আর প্রথম ক্লাস তো কোয়েশ্চেন থাকবেই। ভিডিওটা আরো 5-6 বার দেখেন, দেখার পরে যদি প্রশ্ন বেরিয়ে আসে তাহলে প্রশ্ন করবেন। আচ্ছা, তারপর একটা কোয়েশ্চেন নেই, একজন কোয়েশ্চেন করতে চাইছি, বলেন কি কোয়েশ্চেন? স্যার হুম স্যার ওয়ার্কিং ইন প্রসেসে স্যার 0.5 মানে স্যার 2 উইক কিভাবে হইলো স্যার? এটা তো স্যার 0.5 মান্থ, তো স্যার 2 উইক কিভাবে হইলো স্যার? এটা একটু বুঝিয়ে দেন স্যার। 0.5 মান্থ, আধা মাস জি স্যার। মানে কয় দিন? 15 দিন। 15 দিন মানে 2 সপ্তাহ। ওই যে লেখা আছে, ম্যাটেরিয়াল আর ইন প্রসেস অন এভারেজ হাফ, হাফ শব্দের অর্থ আধা, মান্থ 4 সপ্তাহে 1 মাস হলে 2 সপ্তাহে আধা মাস হয়। অঙ্ক আরো করেন, ইনশাল্লাহ প্রবলেম থাকবে না। আর ভিডিওটা একবার দেখেন। আর আপনাদের যারা লাইভে ক্লাস দেখেন তাদের বলবো একটু শেয়ার মেনশন করবেন, যেহেতু নতুন ব্যাচ শুরু হয়েছে। নতুন ব্যাচের ভর্তি হলে আপনার সহজেই শেষ করতে পারবেন পরীক্ষার আগে। হুম, আর হ্যাঁ, একজন কথা বলছে বেশ জটিল, কিন্তু চর্চা করতে হবে, প্র্যাকটিস করলে, এটা বারবার করতে করলে আপনার এইগুলো মুখস্থ হয়ে যাবে। আইটেম কিন্তু কম, জটিল হলো যে আইটেম কয়টা, এখানে 5টা, এখানে 3টা, 8টা আইটেম খুঁজে বের করার কোনো ব্যাপার না। আর আপনার কাছে কোনো অপশন নাই, A+ বা ভালো রেজাল্ট করতে হলে এই চ্যাপ্টার তো আপনার করতে হবেই, কারণ এছাড়া কোনো বিকল্প অপশন নাই, এখান থেকে 10 নাম্বার আসে যেহেতু। বলেন আর করার কোন কোয়েশ্চেন? একজন চ্যাট বক্সে হাত উঠাইছে, চ্যাট বক্সে হাত উঠাইলে তো আপনাকে আমি মাইক অন করতে পারবো না, আপনাকে করতে হবে হলো হ্যান্ড রেজার একটা অপশনই আছে, ওইখানে করতে হবে। আচ্ছা দেখি আমি খুঁজে পাই কিনা। বলেন, আমি মাইক অন করে দিছি। কলি, কি প্রশ্ন বলেন? স্যার লিজ ফিনান্সিং এর সারপ্লাস হবে না? আচ্ছা, আপনার শব্দটা আর কি নেটওয়ার্কিং কম, বোঝা যায় না। হ্যালো হ্যাঁ হ্যাঁ, স্যার, লিজ 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 ফিনান্সিং ফিনান্স লিজ ফিনান্সিং নিয়ে একটা প্রশ্ন করতে চাইছেন আপনি, কিন্তু লিজ ফিনান্সিং এর সলভ ক্লাস গতদিন করে ফেলছি, তখন প্রশ্ন করা দরকার ছিল, এখন তো আর সেটা হচ্ছে না। এটার আবার সলভ ক্লাস হবে, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের যেদিন সলভ ক্লাস হবে তখন ওইটা নিয়ে আর প্রশ্ন করতে পারবেন। এখন আজকে হলো এই অঙ্ক নিয়ে কোয়েশ্চেন করতে হবে। হ্যাঁ, কারেন্ট লাইবিলিটির ক্রেডিটরটা বুঝাই দেন। আচ্ছা, কারেন্ট লাইবিলিটির ক্রেডিটরটা আমি বুঝাই দিতেছি। কারেন্ট লাইবিলিটি ক্রেডিটর APU এবং 52 সবার জন্য, 1,04,052 সবার জন্য। ক্রেডিটর্স এর মেয়াদ কতদিন? 1 মাস, 1 মাস হলো 4 সপ্তাহ। ক্রেডিটর্স এর টাকা হবে, আপনি নোট করেন, খাতায় লিখে নেন, র মেটেরিয়ালের টাকা আর ক্রেডিটরের টাকা সেম হবে। র মেটেরিয়াল কত? 8 টাকা না? এই যে 8 টাকা এখানে লিখবেন। ক্রেডিটরের পিইউসি সমান সমান র মেটেরিয়ালের পিইউসি। ওকে, ভিডিও দেখেন, প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে আবার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।